মেঘা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার আগে আমি এটাও সবাইকে জানাই, আজকে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আর আজকে সকালবেলা থেকে শরীরটা আমার খুব ভালো নেই। আর এখানে মেঘা রানী রেডি হয়ে দাঁড়িয়ে আছে ভূতের মতো, কারণ ওর আজকে পরপর দুটো টিউশন আছে, 4 বাজে। হ্যাঁ, তো সেই জন্য ওকে এখন দিতে যাচ্ছি। রেডি হয়েছে, আমি রান্নাবান্না এখানে করছিলাম, সব রান্নাবান্না করে আছে, এখানে এসে করবো বাকিটা। আর ছোটো মহারানী ঘুমাচ্ছে, এখনও ওঠে নেই। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। তুই সব ব্যাগটা কিনে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাদ এসে টপিক বন্ধ কর, তুই চল। মেয়ের মায়েদের বেশি ভয়। আমি পৌঁছে দেবো, একদম বেরোবি না। আমি যাবো, 5 মিনিট বসে থাকবি, স্যারের বাড়িতে শোয়াচ্ছে, তারপরে আমি তোকে গিয়ে নিয়ে আসবো, বেরোবি না। সকাল থেকে রান্না বলতে ভাত হয়েছে, শাক হয়েছে, আর এখানে একটুখানি চিকেন রয়ে গেছে। এটা কালকে চিকেনটা করা হয়েছিল, ড্রাই চিলি চিকেন, তাকে গরম করে আরও ড্রাই করা হয়ে গেছে একদম। ডালটাও ছিল কালকে মোটামুটি। শাক ভাতটা সকালে করেছি। আর এখানে ইলিশ নিয়ে এসে, একটু ছোটো ইলিশটা, তো এটা এই সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে করবো। এখানে পোস্তটা একটু ভিজিয়ে রেখেছি, তার আগে খেয়ে নেবো, খিদা পেয়ে গেছে। মেঘাকে টিউশনিতে দিয়ে এলাম, আর দিয়ে আসার পথে রাস্তায় মোড়ে মোড়ে তো আমাদের এখানে ওই ইয়ে হচ্ছে, পতাকা উত্তোলন হচ্ছে। আসার পথে শঙ্কর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এসআরকে শঙ্কর ভাই, তার সাথে একটা ইয়ে ছবি তুললাম, সেলফি না, ছবি তুলে নিলাম, নিয়ে সোজা বাড়ি চলে এলাম। এখন পুজো দেবো জানি না, রান্না সেরেই স্নান করতে যাবো, দৌড়াবো, গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে মেঘাকে আনতে যাবো। আমি জানি না 12:30টার মধ্যে আমার পুজো হবে কিনা, কারণ 12:30টার মধ্যে পুজো হওয়ার সম্ভাবনা আজকে নেই, যেহেতু বৃহস্পতিবার, পাঁচালি ভরা এগুলো সব আছে, তো জানি না হবে কিনা। ও মা সব। আর মনি 4:30টার সময় শুয়েছিল, এই 11টার সময় ঘুম থেকে উঠলো। হাইড্রোজেন 4টে হয়ে গেছে, হাইড্রোজেনের 4টে হয়ে গেছে, অক্সিজেনের 4টে হয়ে গেছে, অক্সিজেনের 2টো প্লাস 2টো 4টে হয়ে গেছে। এই ইকুয়েশন হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন। এটা তোকে রাফ ইকুয়েশন তোকে দিতে হবে, বুঝতে পারছিস? বোন একটা এখন বোঝাচ্ছে দিদি ব্যালেন্স, এখন বুঝতে এসছে দিদির কাছে, গালে হাত দিয়ে বসে গেছে বুঝতে। মনি আমার পড়াশোনার দিকে সিরিয়াস, পড়াশোনা যখন হবে তখন আর ওর কোনো ছেলে মানুষই না, কিচ্ছু না। 3-4টে ব্যাগ একদম বিছানার মধ্যে পড়ে আছে। সে তো আমার বিছানা নোংরা করে আমি গুছিয়ে দেবো, কিন্তু পড়াশোনা সালফার অক্সিজেন 4টে। রান্নাবান্না করে ঠাকুরের পুজো আর্চাও সব দেওয়া হয়ে গেল। আর ওয়াশিং মেশিনটাও মানে ওখানে ঘুরছে, খাইয়ে দিয়ে উঠে তারপর কাপড় জামাগুলো শুকুতে দেবো। মেয়েরা 2 মেয়েই যে রুমে টিভি আছে সেই রুমে ওরা টিভি দেখতে দেখতে খাবে, তো ওরা ওই রুমে খাচ্ছে, আমি এই জন্য এই রুমে বসে পড়লাম। আর এখন টিভি বলুন, ফোন বলুন, যাই খুলবেন শুধু আমাদের এই কলকাতার যে আরজিকরের ঘটনাটা, এইটা নিয়েই এখন চলছে। তো সত্যি বলছি, মানে আমরা যে এই দেশে বাস করি এটা মানে ভেবেই, আমরা এই দেশের নাগরিক, এটা ভেবেই লজ্জা লাগছে। আমরা কি করি বলুন তো, কোনো
কন্যা সন্তান দিকে, বিশেষ করে যারা মানে কন্যা সন্তান আর কি, তারা যখন রাত্রে যখন ঘর থেকে বেরোয় তখন আমরা কি বলি, এত রাত্রে কেন বেরোচ্ছিস, এত রাত্রে বেরোবি না। কিন্তু কোনো দিন আপনারা ভেবে দেখুন তো যে কোনো ছেলেকে বলে যে হ্যাঁ কেন এত রাত্রে বেরোচ্ছি, এটা কিন্তু বলে না। এই যে মেয়েদিকে আমরা ক্যারাটে শেখাই, এই মেয়েদিকে ক্যারাটে না শিখিয়ে আমার মনে হয় যে মেয়েদিকে আমরা শেখাই না ক্যারাটে, কুম্ফু, এসব কী সব বলে, এগুলো সব শেখায়। এসব না করে আমার মনে হয় ছেলেদিকেও, যেমন মেয়েদিকে যেমন ক্যারাটে শেখানো হচ্ছে তেমনি ছেলেদিকেও আমার মনে হয় ছোটো থেকেই এই শিক্ষাটা বাড়ি থেকে দেওয়া দরকার, যে মেয়েরা সবসময় ভোগের পাত্রী না। খাওয়া দাওয়া আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো এই রুমের বিছানাটা ফাঁকা পেয়েছি, এটা পরিষ্কার করেছি, খুব নোংরা হয়েছিল। আর কালকে রাত্রে দেখুন আমাদের এখানে, এটা আমি কালকে রাত্রে ক্লিপটা নিয়ে রেখেছি, এখন যেটা আমি দেখাচ্ছি। কালকে রাত্রে দেখুন রাস্তায় কত 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 মানুষ নেমেছে, দেখতে পাচ্ছেন, শত শত মানুষ এখানে নেমেছে। এবং এখানে আমি ওনারা যে স্লোগানটা গাইছে আমি সেটা দিতে পারলাম না, ইউটিউব থেকে হয়তো আমাকে একটা নিয়ম আছে ইউটিউবে, তো সেইটা আমি লঙ্ঘন করে ফেলবো, তো সেই জন্য আমি সেটা দিলাম না। শুধু যে এখানে ওনারা স্লোগান গাইছেন তা না, এখানে আমরা শঙ্খধ্বনি করছি, প্রত্যেকটা বিল্ডিংয়ে যারা যারা আমরা বেরোতে পারিনি তারা আমরা এখানে শঙ্খধ্বনি করছি। ওই একই আমার দুই মেয়েকে রেখে আমি যে আমার কর্তামশাইকে নিয়ে বেরোবো, হাজব্যান্ডকে নিয়ে বেরোবো, তো দুটো মেয়ে কার কাছে থাকবে, নিরাপত্তার অভাব, তো সেই জন্য বেরোতে পারছি না। ওই পাগলি, দরজাটা বন্ধ করবি আয়। আমাদের চেয়ারগুলো না খুবই ছিঁড়ে গেছে, সত্যি এবারে পাল্টাতে হবে চেয়ারগুলোর, কি অবস্থা তুই দেখ। আর ওখানে জামা প্যান্টগুলো সব ফেলে দিয়েছিস নিচে, তুলিস নি, সব চেয়ারগুলোই এরকম মোটামুটি ভগ্ন দশা হয়ে গেছে। এই চেয়ারটারও সেম, সব চেয়ারগুলো ভগ্ন দশা। এবারে এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো না হবেই না। মনি কুত্তা দেখলেই ভয়ে মায়ের হাত ধরে নেয়। চল মাছ, ওটা বায়োলজি ভালো লাগছিল, আবার ধরো তোমার 8 বা 9 বা 10 গিয়ে হয়তো তোমার বায়োলজি ভালো লাগবে। চপ দেবেন তো বাবা, বেগুনি, এটা চপ নয় কিন্তু এত বড়, বেগুনি আর মুড়ি, তার সাথে একটা পেঁয়াজ। ওহো, গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন বাজছে কটা, 8:20। আমার শর্ট বানানো ছিল, শর্ট বানাচ্ছিলাম, কিন্তু আমি যেটার জন্য সামনাসামনি এলাম আর কি আরও, সেটা হচ্ছে যে আমার বাড়িতে না আমার মেসোমশাই, মাসিমণি, আমার ভাই মানে মেসোমশাইয়ের ছেলে, তো সবাই এসেছিলো আমার বাড়িতে। সেই ব্লগ আমার আছে চ্যানেলে দাঁড়িয়েছে, অনেক আগে সেই ব্লগ আমি দিয়েছি, এখন না, রিসেন্টলি না, বেশ কয়েক মাস আগে। তো আজকে হঠাৎ মানে আমার ভাই আমাকে ফোন করে বলল, আর রাহুল মানে যেটা মেসোমশাইয়ের ছেলে উনি আমাকে ফোন করেছিল এই মাত্র, তার আগে আমাকে ভাই ফোন করেছিল, মেসোমশাইয়ের হাই সুগার ছিল, তো সেই জন্য মেসোমশাই ওই 4:30-5টার দিকে শরীরটা খুবই খারাপ করছিল, 4:30-5টার দিক করে উনি মারা গেছেন বাড়িতেই, মানে হসপিটালেও নিয়ে যেতে হয়নি। মানে এত হাই সুগার ছিল যে কিডনিতে পর্যন্ত মানে প্রবলেম হয়ে গিয়েছিল, কিডনি খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরেও মাসিমণিও বুঝতে পারে না যে আজকে এরকম হয়ে যাবে, তো সেই জন্য রাহুলকে ফোন করে নাই, মানে আমার মাসিমণির ছেলেকে ফোন করে নাই, বলেছিল অসুস্থ তোর বাবা, কারণ মেসোমশাই মোটামুটি সারা বছরই অসুস্থই থাকে, জাস্ট যা হোক করে কষ্ট করে চলাহাঁটা করতো, বেশি বয়সও হয়নি, আমার বাবার থেকে অনেক ছোট। আর মাসিমণি মেসোমশাইয়ের বাবা মা এখনও বেঁচে আছে, হ্যাঁ, তো বেশি বয়সও না, বাট রোগে মানুষকে শেষ করে দেয়। আজকে রাহুলকে ফোন করেছে, এখন রাহুল আমাকে ফোন করলো, এখন রাস্তায়, ও বাইরে থাকে, 10টার সময় ওর ফ্লাইট আছে, তো 10টার সময় ফ্লাইট ধরে বাড়ি যেতে যেতেই প্রায় অনেকটা রাত হয়ে যাবে, আমি জানি না তখন পর্যন্ত মৃতদেহটা রাখবে কিনা। আর আমার ভাই, ও তো আমার মাসিমণিদের বাড়ির কাছেই থাকে, মানে 1 ঘন্টার রাস্তা, ও গাড়ি নিয়ে চলে যাবে। আমাকে বললো যে দিদি আমি রাত্রে যাবো মাসিমণির বাড়ি,
হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে তুই যা। আমি আর অত কথা আমার তখন মাথায় আসে না, আমি হচ্ছে তো রাহুল বাড়িতেই আছে, কিন্তু রাহুল যে বাড়িতে আসে নাই, রাহুল যেখানে কাজ করে সেখানেই আছে। ও বোধহয় বিহারে কাজ করছিল, তাই না বাবা? পুনেতে কাজ করছিল ও। তো ও আসে না, আমি এটা জানতে পারিনি। ও আমাকে এখন ফোন করে বললো, বাপুদি আমি রাস্তায় এখনও, এরকম বাবার হয়েছে, তুমি শুনেছো? আমি তো বললাম হ্যাঁ আমি জানি মোটামুটি। আমাকে বাবু বলেছে, ভাই মানে আমার ভাই ফোন করে বলেছে। তো আমি বললাম তুই কান্নাকাটি করি না, ও রাস্তাতেই খুব কান্নাকাটি করছে। আমি বললাম তুই কান্নাকাটি করিস না, নিজেকে শক্ত করে তুই বাড়ি যা, কারণ মাসিমণি পুরো একদম বাড়িতে একা হয়ে যাবে। কারণ একটা বোন আছে, তার বিয়ে হয়ে গেছে, একটু কাছেই বিয়ে হয়েছে সাথী, কিন্তু রাহুল থাকে না, শুধু মেসোমশাই আর মাসিমণি দুজনেই শুধু থাকতো বাড়িতে। তো আমার খুব খারাপ লাগছে। আমি পিন্টুকে দেখে এখন বলবো আমি কালকে যেতে পারবো কিনা, কারণ আমার এত মানে কাজের চাপ, মেয়েগুলোর কালকে স্কুল আছে, কাল শুক্রবার স্কুল আছে। তো আমি জানি না আমি কালকে যেতে পারবো কি শনিবার রবিবার যদি আমাকে একটা দিন আমি ফাঁকা পাই আমি যাব। আর কি বলেন তো, শনিবার রবিবার যে দিনগুলোতে স্কুল ছুটি থাকবে সেই দিনগুলোতে বেশি বেশি করে মানে কোচিং সেন্টার থাকে। তো সেই করে মানে আমার আরও সমস্যা হয়ে গেছে। তা আমি পিন্টুর সাথে কথা বলে দেখি, ও যদি বলে একটা দিন সামলে নিতে পারবে, দোকানটা রেখে একটু বন্ধ রেখে সামলে নিতে পারবে মেয়েগুলোকে, তাহলে আমি চলে যাবো। কারণ আমি যে এদের ভরসায় কাউকে রেখে দিয়ে যাবো, সেই তো নিরাপত্তার অভাব হচ্ছে। কারণ এখন যা অবস্থা চলছে আমাদের কলকাতায় আর জি করে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মেয়েরা কত এখনও পর্যন্ত নিরাপদ। হ্যাঁ, এখনও পর্যন্ত মেয়েরা কত নিরাপদ। হ্যাঁ, কাজে আমি 2 কন্যা সন্তানের মা হয়ে আমি ভীত হয়ে গেছি এখনও। আমি ভীত হয়ে আছি। মেয়েদিকে মানে কোচিং সেন্টারে ঢুকি দিয়ে আমি 5 মিনিট বসে থাকি, তারপর আমি আসি। আবার যখন ছুটি হয় তার 5-10 মিনিট আগে আমি এখন চলে যাই। ওর বাবা বা আমি ঘরে তো বলেছি যে আমি আলু সেদ্ধ ভাত খাবো, কিন্তু মেয়েদের স্কুল টিউশন সব কিছু নিজে হাতে তো আমি দিয়ে আসা করি, প্লাস আমি ইয়ে করি কি বলে ছাড়ি না ওদেরকে। তো আমি এখন বলেছি যে তোদের ছুটি হলে তো মানে অনেক সময় ছুটি হয়ে গেলে মেঘা একটুখানি হাঁটতে হাঁটতে রাস্তায় কোচিং সেন্টার থেকে বেরিয়ে আসতো। আমি যদি এখন আর সেটাও করবি না, তুই কোচিং সেন্টারেই বসে থাকবি, আমি গিয়ে আমাকে দেখবি, তারপর তুই বেরোবি। এত মানে আমি কি বলবো, নিরাপত্তার অভাব এখন আমার এমন অবস্থা হয়েছে, আমার এত মনের মধ্যে ভয় ঢুকে গেছে আমি বলে বোঝাতে পারবো না। আমি সারাক্ষণ ওই কাজকর্ম করছি, মাথার মধ্যে শুধু এই। আর এখন তো মানে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, মানে খবর নিউজ যাই খুলবেন শুধু এই ঘটনাই আপনারা দেখতে পাবেন, এই ঘটনাই দেখতে পাবেন। তো আমি যেটা বলছিলাম, আজকে 15ই আগস্টে মানে এত সকালটা আমি বুঝতে পারিনি যে এতটা দিনের শেষটা খারাপভাবে আমার খবর আসবে বা এরকম দিনটা কাটবে আমি বুঝতে পারি। আমাকে প্রত্যেকটা মানুষ সকালে উঠে বুঝতে পারে না যে তার দিনের শেষে কি হতে চলেছে। আমি আদৌ বেঁচে থাকবো না মরে যাবো দিনের শেষে, কেউ বলতে পারে না। আমিও দিনের সকালটা খুব ভালো করেই শুরু করেছিলাম, কিন্তু শেষটা যে এতটা খারাপ খবর পেয়ে হবে আমি এটা বুঝতে পারিনি। রিসেন্টলি বর্ধমানে যে মাসিমণি, আমি ব্লগে অন্যদিকে দেখি, যারা রেগুলার ভিউজ তারা দেখেছেন, পিন্টুর মাসিমণি, উনি কিছু মাস আগে উনি এক্সপায়ার হলেন, আবার মেসোমশাই এরকম হলো। তো সেই জন্য আমার মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড খারাপ লাগছে। এই টেনশন, আমার 2 মেয়ে, আমার এই নিয়ে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, মেয়েদের নিয়ে খুব সাবধানে রাখার করছি, ব্যবস্থা করছি, চেষ্টা করছি। আর তার উপরে আবার এরকম একটা খবর পাবো, এটা তো আমি মানে আশাই করিনি। এটা কদিন ধরে চলছে, ঠিক আছে, দেখছি খবরে দেখছি আর করছি। আমি চাইছি যে হ্যাঁ একটা যারা এই ইয়েটা করেছে অন্যায়টা, তারা যেন মানে ঠিকঠাক শাস্তি পায়। এর আগেও তো অনেক জায়গায় ওরকম ঘটনা, অনেক কিছু ঘটনা হয়েছে, কিন্তু ঠিকঠাক শাস্তি পেয়েছে। কিন্তু এবারেও আমি আশা করছি যে যেন ঠিকঠাক শাস্তি পায়। কিন্তু এটা মানে আমি ধাতস্থ ছিলাম যে এটা হচ্ছে, কিন্তু এই খবরটা যে পাবো মেসোমশাই ফট করে চলে যাবে, বেশি বয়স না, আমার বড় মাসিমণি, বড় মেসোমশাই সবাই খুব স্ট্রং, মানে একদম টাট্টু ঘোড়া, দৌড়ে বেড়াচ্ছে। আর ছোটো মেসোমশাই যে এরকম হবে, আমার দিদিমা এখনও বেঁচে আছে, শক্ত সামর্থ্য। আর ছোটো মেসো আমার বাবার থেকে অনেক ছোট, কিন্তু রোগে মানুষকে শেষ করে দেয়। কাজেই আমার আর ব্লগ করার মতো আমার আর ইচ্ছা নাই, আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমি কিছু টানতে পারবো না ব্লগে। তো আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটাকে। খুব সাবধানে থাকবেন, খুব সাবধান, বাই।